আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ভালো আছি ভাই। তোমাকে এবং তোমার যত শ্রোতা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারত বলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় গুন্ডা। ভারত কি পারে না ইউনুসকে তুলে আনতে? এখন ভারত কিন্তু এই আশাটাই ছিল, কখন আমেরিকা ফাঁসবে। এই সময় যদি বাংলাদেশকে অ্যাটাক করে কোন বাবা বাঁচাবে? একতরফা মারবে তো, একতরফা। ওই ধরা তোমার পেছনে হাত দুটো বাঁধা আছে, তোমাকে চার গালে চারটে করে থাপ্পড় মারছে চারটে লোক, তুমি কিছু করতে পারবা? কিছু করতে পারবে না। মোল্লা যারা আছে টুপি ফেলে দিয়ে দাড়ি কেটে ফেলছে বাঁচার জন্য। এই যে যত ইসলামী মাথায় টুপি দেখছো, সব টুপিটা পকেটের মধ্যে করে দেবো। তখন কামাকাজি ড্রোন গুলো যখন পড়বে না, এ তো অবশ্যম্ভাবী পড়বে, কারণ তারেক জিয়া এই জিনিস করতে পারবে না। যে শর্ত ভারতবর্ষ দিয়েছিল তারেক জিয়া সম্ভব নয় করা। সুতরাং আর নির্বাচন তো হবে না, কারণ এমন একটা নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচনের কোনো গণনার ডেট নেই, কোনো কি বলে ফল প্রকাশের ডেট নেই। এটা কিসের নির্বাচন ভাই? সারা পৃথিবীতে এরকম কোনো নিদর্শন পাওয়া যাবে না এরকম নির্বাচনের দিন ঘোষণা করা। যাই হোক, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, দিন ঘোষণা হয় না যে অমুক তারিখ নির্বাচন, অমুক তারিখ গণনা, তারপর অমুক তারিখে ফল 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 ঘোষণা। এই তো হচ্ছে ব্যাপার নির্বাচন নিয়ে। সে তো হবে না। তো তখন এই যে কামাকাজি ড্রোন গুলো যেগুলো পড়বে, তখন এই যে যারা আজকে স্নান করাচ্ছে, তুমি ভিডিওটা ধরে রেখে দাও, এদের কাউকে তুমি খুঁজে পাবে না বাংলার মাটিতে। আর পেলেও এরা দেখবে তৎক্ষণাৎ দাড়ি ফাড়ি কেটে সমস্ত মোল্লারা সমস্ত একেবারে সেকুলার হয়ে যাবে, সব সেকুলার হয়ে যাবে। এরা হচ্ছে আসলে বলতে একটা ফ্রাস্ট্রেটেড জাতি। এই যে এখন যে যেগুলো দেখছো, এরা ফ্রাস্ট্রেটেড জাতি, যারা যে শিক্ষা পায়নি, যারা চাকরি পায়নি, যারা মৌলবাদের মধ্যে নিজেদেরকে আটকে রেখে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে তুমি বলো তো, কারা কারা মারপিট করছে? হিন্দু কি মারছে মুসলমানকে, খ্রিস্টান মারছে মুসলমানকে, ইহুদি মারছে মুসলমানকে, মুসলমান মারছে মুসলমানকে। কখনো শিয়া সুন্নির ঝামেলা, কখন দেওবন্দি সুন্নি ঝামেলা, কখনো দেওবন্দি শিয়ার ঝামেলা, কখনো কি বলে আরে পাস্তুনের সঙ্গে ঝামেলা। মানে হাজারটা তো মুসলিমের হাজারটা তোমার গ্রুপ আছে। তুমি যদি পাকিস্তানের দিকে নজর দাও, তুমি জানতে পেরে যাবে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ আমি ওগুলো নিয়ে চর্চা করি না। মানে ইসলাম নিয়ে হতো, যারা করে তাদের কাছে সব মনে আছে। তারা আয়াত ফায়াত সব বলে দেয়, কত নম্বর আয়াতে কি আছে না আছে। তুমি দেখো জয়পুর ডায়লগের সঞ্জয় আহ, সঞ্জয় সঞ্জয় কি যেন, সঞ্জয় বক্সিটা কি যেন, জয়পুর ডায়লগ মারবে সঞ্জয়। হ্যাঁ, তিনি তো আয়াত ফায়াত পর্যন্ত মুখস্থ বলে দেন, কোন নম্বর আয়াতে কি আছে। ওই যে আমি সেদিনকে যাচ্ছে, সেদিনকে একটা আমি ভিডিও করেছিলাম, 3 দিকে মিসাইল রেখে তৈরি রেখে জয়শঙ্করজি গেলেন ঢাকায়, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার যতটুকু রিডিং, 30 বছর সাংবাদিকতা করে, ডক্টর জয়শঙ্কর এই এই ভিজিটে অন্তত ইউনুসের সঙ্গে দেখা করবেন না। আমার 30 বছরের অভিজ্ঞতা বলছে। আমি কিন্তু কূটনৈতিক সব মহল থেকে কোনো খবর পাই। আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা আমি বিশ্লেষণ করে বলেছি, ভারত বলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় গুন্ডা। ভারত কি পারে না ইউনুসকে তুলে আনতে? ইউনুস তো সেদিনকে ওই সংসদ ভবনে পাশে একটা ঘরে ছিল, এবং ওই এনএসএ কে বলা ছিল, খলিলুর রহমানকে, যে তার একটা ইচ্ছা আছে জয়শঙ্করজির সঙ্গে কথা বলবেন। এখন ওখানে তার সঙ্গে ছিল ওই মহিলা আছেন, তার ওই সঙ্গী সাথীটা, আমাকে লেখা আছে এবং খুঁজে বার করতে হবে। তো লামিয়া মুর্শেদ, লামিয়া মুর্শেদ ছিলেন, আর একজন কে ছিলেন, আহ লুপসে সিদ্দিকী। এই আচ্ছা আচ্ছা। 3 জন বসেছিলেন।
লুপসা সিদ্দিকী উনি আর এ, ওদের ইচ্ছা ছিল যে একবার কথা বলবেন, অন্তত একটা ফটো সেশন করবেন। এবার যখন কথাবার্তা বলে যখন জয়শঙ্করজি বেরিয়েছিলেন, তখন খলিলুর রহমান প্রথম ধরে। খলিলুর রহমানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে, যে কোনো না কারণেই হোক না, অজিত দোভাল ওনাকে খুব পছন্দ করে এবং মাঝে মাঝে কথাবার্তা হয়। এমন নয় যে কথাবার্তা হয় না, খলিলুরের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই কথা হয়। খলিলুর সেটা কখনো বলে, ইউনূসকে কখনো বলে না। আর ম্যাক্সিমাম দেখাটা হয় গোয়ায় গিয়ে। তো এইবার খলিলুর যখন ধরেছে, ধরে খলিলুর বলছে যে আপনাকে ডক্টর ইউনূসের সঙ্গে একটু আপনাকে 5 মিনিটের জন্য হলেও একবার বসতে হবে, এটা আমার আপনার কাছে অনুরোধ। তখন বলেছেন যে আপনি কূটনৈতিক সৌজন্যতা মেনে যদি আপনি চলেন, তাহলে পরে আমি আপনার প্রশ্নের প্রস্তাবে আমি হ্যাঁ বলতাম। আমি এসেছি একটা কাজে, সেখান থেকে আমি বেরিয়ে যাব, ফলে আপনার এই প্রস্তাব আমি মানতে পারছি না। আর বর্তমান যা রাজনৈতিক অবস্থা চলছে এবং তিনি যে হারে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, আমি যদি তার সঙ্গে এখন দেখা করি এবং ছবি তুলি, তাহলে আমার দেশে একটা নেগেটিভ পাবলিসিটি হবে। সেক্ষেত্রে আমার দেশের যারা জনগণ এবং বিরোধী দল যারা শেখ হাসিনার সঙ্গে আছে, তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, ফলে আমি এটা করব না। তখন খলিলুর বলেন যে, মানে যেটা আমার এখান থেকে শোনা বিদেশ মন্ত্রক থেকে, তো খলিলুর বলেন যে অন্তত আমার সঙ্গে একটা ছবি তো তুলুন, নয়তো আমার চাকরিটা বাঁচবে না। তখন ওই খলিলুরের সঙ্গে বসে একটা ছবি তুলেছেন, ব্যাস বসে ছবি তুলেছেন। ঘর থেকে যখন বেরোবেন, সেই সময় দাঁত কেলিয়ে একেবারে আপনাদের ওই উপদেষ্টা আসিফ নজরুল, জি, জি। তিনি এগিয়ে এসে একেবারে হাত টেনে নিয়ে, জয়শঙ্করজি হাত সোজা আছে, हाथ যদি তোমার কেউ টেনে নিয়ে করমর্দন করেন, खींच मेरी फोटो, आप खींच मेरी फोटो, কাল সুबह সারা अखबार में चाहिए। তো खींच मेरी फोटो হয়ে গেছে। এবার সেটা কতটা স্বতঃপ্রণোদিত ভাবে উনি করেছেন, সেটা তো আর ছবিতে বোঝা যাবে না। তারপরে উনি সোজা ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন বেরোবেন, তখন জামাতের আমিরের সঙ্গে দেখা। জামাতের আমির তখন বলেন যে আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। তখন উনি সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে সরিয়ে দাও। একটা কোণে গিয়ে, লবির একটা কোণে গিয়ে জামাতের আমিরকে কতগুলো পয়েন্ট ধরে কথা বলেছেন এবং সেগুলো আমার লেখা আছে, বার করতে গেলে 2 মিনিট সময় লাগবে। তোমার তো এখন তো চ্যানেলের সময়টা চলে যাবে। তো ওই তার মধ্যে প্রথম পয়েন্টটা ছিল, আপনারা যেটা করতে চাইছেন সেটা যদি সাস্টেইন না করতে পারেন, তাহলে পরে 71 সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, এটা আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম। তারপরে উনি যেটা বলেছেন, ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন, তো সব দলের এখানে অংশগ্রহণ চায় এবং সেটা নিরপেক্ষ হতে হবে। তো ভালো কথা। আরো কিছু 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 বলেছেন, এই মুহূর্তে মনে নেই, নোট বই দেখতে হবে। বলে টলে আমিরের মুখ তো শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে সোজা তখন উনি জামাতের আমির বলেছেন যে আমার আরো কিছু কথা আছে। তখন বলছে আমার তো সময় নেই। উনি দুজনকে, বিদেশ দপ্তরের দুজনকে ডিরেক্টরকে দেখিয়ে দেন, একজন ডিরেক্টর, একজন জয়েন্ট ডিরেক্টর, তাই দুজনকে দেখিয়ে দেন। আমি নামটা উল্লেখ করছি না, তাদের পারমিশন নেই বলে উল্লেখ করব না। দুজনকে দেখিয়ে দেন যে এই ঘরে গিয়ে আপনার কথাগুলো ওনার সঙ্গে আলোচনা করতে পারেন, ওনারা যথেষ্ট কনফিডেন্ট এবং ওনারা আমার হয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সেটাকেই উনি বলছেন যে কূটনীতিকদের সঙ্গে ওনার আলাপ হয়েছে এবং সেটা প্রকাশ করা যাবে না। প্রথম দিন বললেন প্রকাশ করা যাবে না। আসলে যে জুতোটা জয়শঙ্করজির কাছে খেয়েছেন, সেই জুতোর কথাটা উনি বলবেন কি করে? পরের দিন রাত্রিবেলা ভাবনা চিন্তা করেছেন যে কি বলা যেতে পারে। পরের দিন একটা গাঁজাগুড়ি গল্প একটা ছেড়ে দিলেন বাজারে, যে আমার সঙ্গে কূটনীতিকদের কথা হয়েছে। সেটা হচ্ছে ওই দুজন কূটনীতিকের সঙ্গে সে বসেছিলেন 5 মিনিট, ওই কথাটা। হ্যাঁ, এই হচ্ছে বলে, এই কথাবার্তা বলে সোজা ওখান থেকে বেরিয়ে এসছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক,
জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন 17 বছর পর, 25শে ডিসেম্বর 2025 সনে। তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স বা অঙ্ক, সব কিছু ওলটপালট হয়ে গেছে। মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্তর থেকে। তিনি যে অফিসে বসছেন সে অফিসের সামনে রীতিমতো হই হই রই রই কাণ্ড। ব্যবসায়ী, আমলা, কামলা, দালাল, ফড়িয়া, রাজনীতিবিদ, ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে। কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন, কেউ দূর থেকে তাকে, যারা ঢুকতে পারবেন না তিনি গাড়িতে উঠবেন, নামবেন, এ দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন। ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে, অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন। মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে, নিউ মার্কেটে ঘুরতে, বই মেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে, এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটার ভবিষ্যৎ কি? এভাবে কি চলতে থাকবে? না। যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে, উদ্দীপনা থেকে আসছে, আবেগ থেকে আসছে, অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে। এটি 3-4 দিন পরে এটা থাকবে না, এটা বাস্তবতা। পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে, সেটা হলো তার আম্মা যেভাবে ফিরোজাতে ছিলেন, তার আম্মা যেভাবে ঠিক 2017-18 সনে বিএনপির অফিসে আসতেন, বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন, ওরকমই একটা অবস্থা হবে। আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারেক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানা রকম হিসাব নিকাশ হচ্ছে। তিনি হঠাৎ করে এলেন কেন? কে তাকে আনলো? কে তাকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য? তিনি তো আসতে পারছিলেন না। এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয়, বহু পক্ষ এখানে জড়িত। তো সেই পক্ষগুলো হঠাৎ করে তারেক রহমান সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল? সেই পক্ষগুলো কারা? সেটা কি আমেরিকা? সেটা কি কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, নাকি ফ্রান্স অথবা ভারত? যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন, তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, এর কারণ হলো আজকের এই দিনটি পর্যন্ত আমি এই যে ভিডিওটি করছি, এই দিনের বাস্তবতা হলো 2026 সালের এই দিনের বাস্তবতা হলো মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী। মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা, তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে, তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী তো নয়, তিনি প্রধানমন্ত্রী হবেন, তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, মুখ্য সচিব থাকেন, তারপরে তার পিএস থাকেন, PS1 থাকেন, APS1 থাকেন, এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদমর্যাদার। কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি, লবিং শুরু হয়ে গেছে। এটাই বাস্তবতা। তারপর বিএনপি জয়লাভ করবে, শতভাগ জয়লাভ করবে, কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না। বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম 260টি সিট তারা পাবে। কিন্তু এখন যে অবস্থা চলছে, এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে। 260 থেকে বাড়তে বাড়তে 280 হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই 1973 সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাহলে হয়তো 2 থেকে 3টা সিট বাইরে যেতে পারে, বাকি সবই বিএনপি পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে। মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে।
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 1973 সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছুটতেন, এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন। 1973 সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন। এখনো ঠিক ডাকসু রাকসু জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন, তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন। তো অসুবিধা কোথায়? অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন, গাড়ি চালান, গাড়িতে কি পরিমাণ তেল আছে, কোথায় যেতে হবে, গন্তব্য কি, এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে, তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন। বলা হচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ 10 সমস্যা কি, প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো তিনি এখনো চিন্তা ভাবনা করার, গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি। এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে। ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয়, অন্তত 10টি জনসভা যদি করতে হয়, হাতে সময় কই? এগুলো নানা ঝামেলা হবে সামনের দিনগুলোতে। কিন্তু তার সাথে বড় যে ঝামেলা, সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন, নাকি তিনি ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন? আর তার সঙ্গে এইভাবে দেখা করলে অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছিল তারেক রহমান সাহেব একেবারে প্রধানমন্ত্রী হিসেবে তাকে রিসিভ করছেন, আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এইরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে। তো এই দৃশ্য দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পারিষদবর্গ, তারপর গত 15 মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন, সে এনসিপি, সে জামাত, তাদের নিঃসন্দেহে গাত্রদাহ হবে, তাদের মনে অনেক কষ্ট হবে, বেদনা হবে, এবং তারা সেই কষ্ট এবং বেদনাকে কাজে লাগিয়ে যদি কোনো অনার সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন, সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং তার যারা সাহায্যকারী রাষ্ট্রশক্তি আছে, তারা এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে সেটা একটা বিরাট বিষয়। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কেবল জনপ্রিয়তায় ভাসছে,